This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Co-powered by Anmol. যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। বিজি সাহেব, বিজি সাহেব। হচ্ছে কেন? দোসরা সেপ্টেম্বর 2019 ভাইরাল হয়ে গেছিলেন মনোজ বর্মা এই উত্তর 24 পরগনায় ভাটপাড়ায়। অশান্তি চলছিল কীরমভাবে দেখলেন তো, এপাশে ইট পড়ছে, বোম পড়ছে, তার মধ্যেই প্রথমে লাঠি আর তারপর সার্ভিস রিভলভারটা উঁচিয়ে একা নেমে পড়েছিলেন। কোনো রকম ভয় ডর নেই, দাবাং অফিসার আর কি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলেন মনোজ বর্মা। তিনি তখন ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ভাটপাড়ায় অবশ্য ব্যাপারটা খুব গাছ হওয়া, এই অশান্তি গোলমাল এগুলো প্রায় রোজই হয়। আর সেই সময় তো একদম মানে আরও বেশি করে রোজকার ব্যাপার হয়ে গেছে আর কি। রোজই হয় গুলি চলছে, নয়তো মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে। এরকমই একটা দিনে ওই যেদিন এলো পাথার ইট ছুটছে দুষ্কৃতীরা, যখন তখন সামনে এসে পড়ছে বোমা, সেই সময় দেখলেন তো কীরকমভাবে নেমে পড়েছিলেন। বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট কিচ্ছু নেই, সোজা নর্মাল ড্রেসে, জাস্ট উর্দিটা পরা আছে। গুন্ডাদের মোকাবিলা করতে যেভাবে ছুটেছিলেন তাতে অনেকে বলেছিলেন যে পুলিশ কমিশনার তো উনি, এরকম একটা উচ্চপদস্থ কর্তা, তিনি কেন প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়া এইভাবে গুন্ডা দমন করতে নেমে যাবেন। মানে লোকে আর কি ওই কপি বুক স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছিল, থিওরিতে কি কি লেখা আছে। মনোজ বর্মা থিওরির ধার ধারেননি, পরিষ্কার প্র্যাকটিক্যালভাবেই বলেছিলেন গোটা ব্যাপারটা। বলেছিলেন বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট হেলমেট এ সমস্ত সব তার গাড়িতে ছিল, কিন্তু তখন তাড়াহুড়ো ছিল, সেগুলো পড়তে পারেননি। পরিস্থিতির দাবিটা এরকমই ইম্পর্টেন্ট, তার কাছে চিরকালই প্রায়োরিটি পায়। মজাটা দেখুন, 5 বছর পর মনোজ বর্মা আবার সেই পরিস্থিতির শিকার হয়ে গেলেন। পরিস্থিতির শিকার অবশ্য যেভাবে বলা হয়, যে সমস্ত ক্ষেত্রে বলা হয়, ব্যাপারটা ঠিক সেরকম না। আসলে পরিস্থিতি তাকে বেছে নিল, এইভাবে ব্যাপারটা দেখা যেতে পারে। পরিস্থিতি তো তাকে কলকাতা পুলিশের কমিশনার করে দিয়েছে, বুঝতে পারছেন না? তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনাটা ঘটেছিল 9ই আগস্ট, আর তারপর থেকেই তো জুনিয়র ডাক্তার আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়ারাই চেয়েছিলেন যে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ ঘটুক, সরে দাঁড়ান না, কিন্তু সরিয়ে দেওয়া হোক। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের ওই বৈঠকের পরে প্রায় মধ্যরাত্রে মুখ্যমন্ত্রী যখন বাইরে বেরোলেন, ঘোষণা করলেন যে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তখনই তো বোঝা যাচ্ছিল যে পরিস্থিতি নিশ্চয়ই এবার দাবি তুলবে। কে হবেন এই পরিস্থিতিতে, এরকম গোলমেলে পরিস্থিতিতে নতুন কমিশনার? মুখ্যমন্ত্রী আরও কয়েকটা কথা বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতা পুলিশের ডিসি নর্থ তাকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এবার দেখুন, একটা সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত, যাতে রাজ্যের মানে পুলিশ বাহিনীর এরকম 2 উচ্চপদস্থ কর্তা, দুজনেই IPS, তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা কতটা চাপের একটা সিদ্ধান্ত রাজ্যের কাছে এবং পুলিশ বাহিনীর কাছে। চায়ের সাথে টাও চাও, এই মারিতেই হদিশ পাও, আসল মারি দিচ্ছি মোরা, ওদের এখন কপাল পোড়া। খাচ্ছি মোরা খাচ্ছি দেখো, আসছে মনে খুশির ভাব, ডুবছে ওরা ডুবছে দেখো, আসল মারি লাজবাব। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। ভাবতে পারছেন? এবং এই চাপটাই যে পরিস্থিতির চাপ তৈরি করেছে,
সেটা বুঝতেও তো খুব একটা কষ্ট হচ্ছে না, তাই না? তাহলে বুঝতে পারছেন কীরকম কঠিন সময় মনোজ বার্মা কলকাতা পুলিশের কমিশনারের চেয়ারে বসলেন। সিদ্ধান্ত নিয়েছি কলকাতা পুলিশ এ বদল আনবো, নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমার একটা কথা মনে হচ্ছিল জানেন তো, কালকে সিরিয়াসলি ওই লম্বা বৈঠক হচ্ছিল, তারপর শুনলাম যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ হয়ে গেছে, কিন্তু মিনিটস লেখার কাজ চলছে। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। একটা সময় মনে হচ্ছিল যে বৈঠক যতক্ষণ হলো তার থেকে তো মিনিটস লেখাটা বেশি সময় ধরে হয়ে গেল। গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, কিন্তু দেখতে দেখতে মনে হচ্ছিল যে জুনিয়র ডাক্তাররা তারা এই মুহূর্তে কি গাইতে পারেন মনে মনে। কেউ কি এটা গুনগুন করছিলেন যে কি চেয়েছি আর কি বা পেলাম? এই চাওয়া পাওয়ার হিসেবটা ঠিকঠাক আছে তো, নাকি ওখানে কোথাও কিছু গুলিয়ে গেছে বলেই এই এতক্ষণ সময় লাগছে মিনিটসটা চূড়ান্ত হতে? দেখুন, আন্দোলনকারী এই জুনিয়র ডাক্তাররা কি চেয়েছিলেন আর কি পেলেন, এটা যদি মানে মেলাতে বসেন তাহলে কিন্তু আপনাদের মনে হতে মানে একটা দ্বন্দ্ব আসবে, জানেন তো, আর ধাঁধা লাগবে। চাপতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ। খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মোদের যখন খেলা মন। জমবে আনমোল মারি প্লাসই জিতবে। বিভ্রান্তি এক্স্যাক্টলি কি হলো? এটা কি কসমেটিক চেঞ্জ হলো? কেউ কি শাস্তি পেলেন, নাকি শাস্তির নামে পুরস্কার দেওয়া হলো? কেউ কি এগোলেন, নাকি আসলে পেছনোর ভান করে এগোলেন, বা যেখানে ছিলেন সেখানেই রয়ে গেলেন? অনেকগুলো প্রশ্ন আপনাদের মনে আসবে। আপাত দৃষ্টিতে কি দেখা গেল? যে কলকাতা পুলিশের পদ থেকে, মানে কমিশনারের পদ থেকে বিনীত গোয়েল, আর কলকাতা পুলিশের ডিসি নর্থের পদ থেকে অভিষেক গুপ্তা অপসারিত হলেন। এদের অপসারণের দাবি তো জুনিয়র ডাক্তাররা করেছিলেন। প্রশ্ন হচ্ছে কেন করেছিলেন? খেয়াল করুন একবার। প্রথমত, তিলোত্তমার ধর্ষণ আর খুনের পর আরজি করের ওই ক্রাইম সিনটা পুলিশ যে বাঁচাতে পারেনি সেটা তো সিবিআইয়ের রিপোর্টেই পরিষ্কার। সাধারণ মানুষ, মানে ওখানকার যে ডাক্তাররা আছেন তারাও তো সাধারণই, তারা তো আর যাই হোক এই তদন্তকারী নন, তারাও কিন্তু সবাই দেখেছিলেন, বুঝেছিলেন। হ্যাঁ, সেই তথ্য প্রমাণ তো আমরাও পেয়ে গেছিলাম। তথ্য প্রমাণ লোপাট কেউ ঠেকাতে পারেননি। সেটাই যখন সিবিআই ওই সুপ্রিম কোর্টে গিয়ে তাদের রিপোর্ট জমা দিয়েছে, তখন তাতে পরিষ্কার হয়ে গেছে। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। সকাল থেকে প্রচুর লোক ওই সেমিনার হলে ঢুকে পড়েছিল, আর সেই ফাঁকে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। মূলত এই অভিযোগেই তো জুনিয়র ডাক্তাররা পুলিশ কমিশনার আর ডিসি নর্থের অপসারণ চেয়েছিলেন। এবার দ্বিতীয় ঘটনা, 14ই আগস্ট। সেদিন রাতে তো আরজি করকে হামলাকারীদের হাত থেকে বাঁচাতে পারেননি বিনীত গোয়েল। সেই জন্যও তো বিনীত গোয়েল আর অভিষেক গুপ্তাকেই দায়ী করেছিলেন জুনিয়র ডাক্তাররা। সোজা কথায় ওই তথ্য প্রমাণ লোপাট আটকানোর ক্ষেত্রে ব্যর্থতা, আর আরজি করে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রেও ব্যর্থতা। এই দুই ব্যর্থতার দায়ী তো দুই পুলিশ কর্তার বিরুদ্ধে রাজ্যের হস্তক্ষেপ চেয়েছিলেন আন্দোলনকারীরা, মানে ফুল করায় পদক্ষেপ। এই তো সোজা সবটা দাবি। এবার ফুল করায় কি পদক্ষেপ? শাস্তিমূলক পদক্ষেপ। এটা তো নতুন করে আর বুঝিয়ে বলার দরকার নেই। তাদের যে শাস্তি হলো সেটা কি কালকে মুখ্যমন্ত্রীর কথা শুনে কারোর কোথাও মনে হলো? খেয়াল করে দেখুন তো মুখ্যমন্ত্রী কি বললেন। বললেন বিনীত গোয়েল বা অভিষেক গুপ্তা তারা ভুল করেছে বলে তাদের সরানো হচ্ছে। কোথাও বলেছেন? বলেননি। কি বলেছেন তিনি?
বললেন এরা দাবি তুলেছে পুলিশ কমিশনারকে সরানোর, তা তিনি বিনীত গোয়েলের সাথে কথা বলে তার সম্মানের সাথে উপযুক্ত কোনো পদে তাকে কোথায় দেওয়া যায় সেটা চিন্তা ভাবনা করছেন। এবার যে কাউকে যদি তার সম্মান বাঁচিয়ে তার উপযুক্ত উন্নতি করার মতো একটা জায়গায় বসানো হয়, সেটাকে কি শাস্তি দেওয়া বলে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে মনে হচ্ছিল যে এটাই ধরে নিতে হবে? আন্দোলনকারীরা এই 37-38 দিন ধরে তো রাস্তায় বসে আছেন, সাধারণ মানুষ সমর্থন করছেন, ফলে একটা অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে রাজনীতি খোঁজ পাওয়া যাচ্ছে না, ফলে এটা আপাত দৃষ্টিতে একটা অরাজনৈতিক চাপ, যে চাপটা তৈরি হচ্ছে রাজনীতিক আর প্রশাসনিক ব্যক্তিত্বদের ওপরে, এটা তারা সামলাতে পারছে না। এই চাপের জন্যই ওই জুনিয়র ডাক্তারদের দাবিটা রাজ্যকে মেনে নিতে হচ্ছে, সেই জন্যই পুলিশ কর্তাদের অপসারণের শর্ত মেনে নিতে হচ্ছে। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। যাতে জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট হয়, আন্দোলন তুলে কাজে ফিরে যায়, মানে সোজা কথায় তাদের আপাতত এই অস্বস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের তুষ্ট করার চেষ্টা। এটা একটা ভালো নাম আছে জানেন তো, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে বিসর্জন দেওয়া, যে জিনিসটা রাজনীতিকরা আকছার করে থাকেন। এ ব্যাপার তাদের কোনো জুড়ি মেলা ভার, কিন্তু এক্ষেত্রে তাদেরও আবার ওই সঙ্গে নর্মালি তারা এটা বুঝিয়ে বলেন না, বুঝতে দেন না, তারা তাকে সবাই ভাববেন শাস্তি পেলেন, সরিয়ে দিলেন, ছাঁটাই হলেন। আসলে তাদের যে কোথাও গিয়ে পুরস্কৃত করা হচ্ছে, এইটা রাজনীতিকরা নর্মালি বুঝতে দেন না। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার ছিল এদের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরানো হচ্ছে না, এদের ব্যর্থতার দায় সরানো হচ্ছে না, এদের আপাতত এই ডাক্তারদের ঠান্ডা করার জন্য সরানো হচ্ছে এবং সরিয়ে সম্মানজনকভাবে তাদের সম্মানের সঙ্গে একটা জায়গায় প্রতিষ্ঠা করা হচ্ছে। কারণ আইপিএস লবি, পুলিশ, তাদেরও তো আবার তুষ্ট রাখার একটা ব্যাপার থাকে না। তারা সবাই মিলে, এ পাশেও মানুষজন খেপে গেল, যাদের দিয়ে তাদের সামলানো হবে তারাও খেপে গেল, তাহলে রাজনীতি কোথায় দাঁড়াবে? পালিয়ে পার পাবে না তো। সুতরাং দুপক্ষকেই যাতে ঠিকঠাক জায়গায় রাখা যায়, সেটাকে ব্যালেন্স করাটাই তো এই মুহূর্তে সবথেকে বড় কাজ ছিল, সেটাই করা হয়েছে কালকে। মুখ্যমন্ত্রী গতকাল মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আজ পুলিশের রদবদলের সিদ্ধান্তটা কার্যকর হয়ে গেল। দেখুন, প্রশ্নটা তুলেছেন আন্দোলনকারীরা, দুই পুলিশ কর্তার শাস্তিমূলক কোনো বদলি হলো নাকি প্রাইজ পোস্টিং হলো? গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আজ যে বদলির সিদ্ধান্তটা কার্যকর হলো, তার থেকে তো আরও বেশি করে এই প্রশ্নগুলো উঠবেই। কারণ দেখুন, বিনীত গোয়েলকে রাজ্য পুলিশের এডিজি এসটিএফ করা হয়েছে, আর অভিষেক গুপ্তকে ইএফআর-এর 2nd ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার এই যে এডিজি যে জায়গায় করা হচ্ছে এসটিএফ, তাদের একটু ক্ষেত্রটা, কাজের ক্ষেত্রটা একটু খেয়াল করে দেখুন। নাশকতার ছক বানচাল করা রাজ্যের এসটিএফের সাফল্য কিন্তু দীর্ঘদিনের, মানে এটা প্রেস্টিজিয়াস ফোর্স। সেই ফোর্সের দায়িত্বে বিনীত গোয়েলকে যখন পাঠানো হচ্ছে, এটাকে কি কারোর শাস্তি বলে মনে হবে? এটা কি তার ভুলের শাস্তি, নাকি তাকে না চটিয়ে আন্দোলনকারীদের তুষ্ট করার চেষ্টা? এই প্রশ্নটা কিন্তু আজ কিছুতেই এড়ানো যাচ্ছে না। আমার মনে হয় এটা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা করা হলো। কেন এই কথা বলছে আন্দোলনের? কারণ এটা পদোন্নতি বলে মনে হচ্ছে। উনি অ্যাজ আ ফেলিয়ার ওনার পদত্যাগের পর পিউনিটিভ মেজার হিসেবে পদত্যাগ আমরা দাবি করেছিলাম, এটা ওনাকে আরও ওপরে উঠিয়ে দেওয়া হলো, প্রমোশন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিটের সাথে প্রতারণা বলেই দেখি। নিজে সিপি পদে থাকার যোগ্য নন, এটা যে প্রমাণিত হয়েছে এবং তাকে যে সরিয়ে দেওয়া হয়েছে, এইটুকু আমাদের আন্দোলনের একটাভাবে যে ন্যায্যতা, সেটাকে আরও প্রমাণিত করেছে।
সবাই নিজের নিজের মতো করে গোটা বিষয়টার ব্যাখ্যা করে নেওয়ার চেষ্টা করছেন। আসলে এই মুহূর্তে এছাড়া তো আর কিছু করার নেই। রাজনীতি যেখানে অ্যাট ইটস বেস্ট, মানে নিজের সেরা ফর্মে থাকে না, তার ছুড়ে দেওয়া বলগুলো সব গুগলি হয়ে আসে, জানেন তো, সামলানো খুব মুশকিল। ফলে ওই সাবধানে যা পড়ে পাওয়া 14 আনা যা আসছে এইটুকুনি মোটামুটি ধরে নিতে হয়। কিন্তু বাকি সবটা শুধু যাওয়া আসা আর স্রোতে ভাষা। জুনিয়র ডাক্তারদের কথা শুনে তো তাই মনে হচ্ছে এই যে রদবদলকে এর থেকে ভালো হয়ে তারা আর ব্যাখ্যা করতে পারছেন না। কিন্তু তাদের তরফেও কি কোনো গাফিলতি নেই? এবার তো এটাও ভেবে দেখার বিষয় আছে। মানে যদি তাদের এখন আক্ষেপ থাকে তাহলে তো এটাও ভেবে দেখতে হবে যে আক্ষেপটা তৈরি হওয়ার ক্ষেত্রটা কি তারাই প্রস্তুত করে দেননি? দেখুন, তারা যদি বিনীত গোয়েলদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপই প্রত্যাশা করে থাকেন তাহলে কেন কালকের বৈঠকে সেটা পরিষ্কার করে দিলেন না? গতকালে দুপক্ষের মধ্যে বৈঠকের পর যে মিনিটস লেখা হয়েছিল সেখানে তো সরকারের পক্ষে মুখ্য সচিব এবং আন্দোলনকারীদের পক্ষে যে সমস্ত জুনিয়র ডাক্তার ওখানে উপস্থিত ছিলেন প্রত্যেকে সই করেছিলেন। সে মিনিটসের 2 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করে দেখবেন, সেখানে পরিষ্কার লেখা আছে আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার এবং ডিসি নর্থের বদলির সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য। কোথাও কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ ওরা চেয়েছিলেন বা সেই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একটা পদক্ষেপ করা হলো, কোথাও লেখা নেই। নর্মালি আমরা কি দেখি, যখন শাস্তি দেওয়া হয় তাদের অপেক্ষাকৃত কম গ্ল্যামারাস কোনো পোস্ট বা কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়। এরকম কোনো শর্ত টর্ত কিন্তু জুনিয়র ডাক্তারদের তরফে নির্দিষ্ট করে ছিল না। আসলে দেখুন, এদের দোষ দিয়ে অবশ্য লাভ নেই, এরা রাজনীতি করেন না, এরা ডাক্তারই বোঝেন। এবার লড়াইতে নেমে পড়েছেন, লড়াই তাদের একটা জায়গায় তৈরি করে দিয়েছে, ধাক্কা দিতে 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 এই 1 মাসের লম্বা লড়াইটা তাদের অনেকটা পাকাপোক্ত করেছে। কিন্তু রাজনীতির পেঁচ পয়জারটা এখনও সেভাবে পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তাদের এই যে বোঝার ফাঁকটা, এটাকেই তো রাজনীতি কাজে লাগাবে, এটাই তো স্বাভাবিক। রাজনীতিকরা তো এইভাবেই কাজ করেন। এবার এই সুযোগেই পুরো সিচুয়েশনটা কি একদম উইন উইন সিচুয়েশনে নিয়ে গেল রাজ্য, এটা তো মনে হবে। দেখুন, আজ লালবাজারে দায়িত্ব হস্তান্তরের পর ওই কলকাতা পুলিশের বিদায়ী কমিশনার বিনীত গোয়েল নতুন কমিশনারের হাতে ফুলের বোকে তুলে দেন, একদম নবীন বরণের মতো অনুষ্ঠান। আর তারপর প্রাক্তন বর্তমানকে বলেন যে প্লিজ কাম হিয়ার, আমার জায়গায় বসুন। এবার যাকে জুনিয়র ডাক্তাররা ভিলেন ভাবছিলেন তার অপসারণে যদি রাজ্যের তরফে বিন্দুমাত্র তিরস্কার থাকতো, তাকে কি এতটা স্পোর্টিং দেখাতে পারতো? এই চেয়ারের অদল বদলটা এত স্মুথলি হতো? আর 5টা দায়িত্ব হস্তান্তরের মতোই আজকের এই দায়িত্ব হস্তান্তরটা কি এইভাবে হতো? দেখুন, কয়েকটা প্রশ্ন না করে পারছি না। তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগে যাদের বদলি করতে হলো তাদের কম্পালসারি ওয়েটিংয়ে পাঠালে অভিযোগটাতেই শিলমোহর দেওয়া হয়ে যেত। এটা ভেবেই কি রাজ্য সরকার স্রেফ রদবদল করে দায়গুলো এড়িয়ে গেল? ভাবতে হবে, এটা বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কারণ থাকে। দাবি তুললেই হলো না, দাবি তোলার জন্যেও পুরো বিষয়টা ভাবতে হয় কোন দাবি তুললে কোন বিষয়টা পরিষ্কার হবে। এবার রাজ্য তার নিজের দিকটা দেখবে, এটাই তো স্বাভাবিক। রাজ্য কি চাইবে যে তাদের প্রতিটা পদক্ষেপ সেটা উল্টে কোথাও গিয়ে তাদের দিকেই ছুটে আসুক, তাদেরই কোথাও গিয়ে ভুল করেছে, দোষ রাজ্যের, এইটা প্রমাণিত হয়ে যাক? তারা তো চাইবেন না। ফলে এই চাওয়ানোটা এই জুনিয়র ডাক্তারদের দায়িত্ব ছিল। তারা তাদের দাবির মধ্যে দিয়ে ওই অনভিজ্ঞতার খেসারত দিয়েছেন আর কি, সেই জন্যই পার পেয়ে গেছে রাজ্য। আজ থেকে 17 বছর আগের কথা মনে পড়ছে এই জন্য, জানেন তো। ঠিক এই রকম রিজাউনুর কাণ্ডের জেরে সেই সময় মনে আছে আপনাদের, প্রসূন মুখার্জিকে কমিশনারের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তখন মানে টালমাটাল পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে চারপাশ গরম করে দিয়েছেন, প্রতিবাদে মুখর। এবার কলকাতা পুলিশের কমিশনারের পদ থেকে
সরিয়ে দিয়ে প্রসূন মুখার্জিকে কোথায় পাঠানো হয়েছিল? এডিজি টেলিকমের পদে, অর্থাৎ পুলিশ কমিশনারের মতো গ্ল্যামারাস পোস্ট থেকে যাকে বিতর্কের জেরে সরতে হয়েছে, মানে তো তিনি ব্যর্থ, তার ব্যর্থতার খেসারত তিনি দিচ্ছেন সরে গিয়ে। তাই জন্যই তাকে কম গ্ল্যামারাস একটা পোস্টে পাঠানোর ঝুঁকিটা বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন, বুঝিয়ে দিতেই নিয়েছিলেন আপনি ব্যর্থ। তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কেন নিতে পারল না? দেখুন, বিনীত গোয়েলের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ করলে ওই তিলোত্তমার হত্যা রহস্যে ক্রাইম সিন বাঁচাতে না পারার অভিযোগটাও কিন্তু স্বীকার করে নেওয়া হবে। একসঙ্গে তথ্য প্রমাণ লোপাট হয়েছে এটাও স্বীকার করে নেওয়া হবে। তাহলে রাজ্য যে ওইখানে সুপ্রিম কোর্টে গিয়ে কপিল সিবালকে লয়ার করে লড়ছে, সেটা তো নিজেদের জায়গাটা প্রোটেক্ট করার জন্য, বাঁচানোর জন্য। নিজেরাই যদি দরজা হাট করে খুলে রেখে দেন, তাহলে তো যাবতীয় দোষারোপ, যাবতীয় দায় তাদের দিকেই ছুটে আসবে। এটা কখনো তারা রাজ্য মেনে নেবে? এটা ভেবেই সম্ভবত ওই সাপও মরবে লাঠিও ভাঙবে না গোছের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার এখন ওই জুনিয়র ডাক্তাররা যতই আক্ষেপ করুন, তাদের হাত থেকে কিন্তু অন্তত এই ক্ষেত্রে তীর বেরিয়ে গেছে। যা অভিযোগ, তাকেই যদি তার ইচ্ছে মতো পোস্টিং দেওয়া হয় তাহলে তার শাস্তি হলো না। কসমেটিক চেঞ্জ একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, মানে ওই সন্দীপ ঘোষকে যেমন করেছিল না, আরজিকর থেকে বার করে আরেকটা প্রাইস পোস্টিং দেওয়া হলো। আপাতত জনরোষকে থামাবার জন্য কিছু জাস্ট ওই মানে পুরো জঞ্জাল স্তূপের মধ্যে কিছু জাস্ট ধুলোবালিকে সাফ করেছে। তাদেরকে এমন সব পোস্টে নিয়ে যাওয়া হয়েছে যেখানে গেলে পরে এটা যে শাস্তি, এটা মনে হয় না। বিনীত গোয়েলের জায়গায় যিনি দায়িত্ব নিলেন, সেই মনোজ বার্মার সামনে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ কি? দেখুন, আরজিকর কাণ্ডের পর সমালোচনার ঝড়ে বিধ্বস্ত এই কলকাতা পুলিশ, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। তাদের মনোবল কোথায় আছে সেটাও বুঝতে পারবেন যদি দেখেন যে মাঝখানে রক্তাক্ত ছবিগুলো বা ডিপিতে এখন এই কালো সবাই যে করে রেখে দিয়েছেন সেগুলো দেখলেই। ফলে এই পুলিশের মনোবল চাঙ্গা করা নাকি কলকাতার পুজোর ভিড় সামলানো, ভাবলেন এটা কীরকম একটা তুলনা হলো? এটা আবার কোনো বিষয় হলো নাকি? সবাই জানে এই মুহূর্তে কলকাতা পুলিশ কতটা চাপে, কেন জনগণ বনাম পুলিশ হয়ে গেছে, কেন কলকাতা পুলিশকে টুইট যুদ্ধে নামতে হয়েছে, কেন সোশ্যাল মিডিয়ায় তাদের বারবার নিজেদের পরিস্থিতি কিভাবে তাদের মানে লক্ষ্য করে দেওয়া হচ্ছে, কিভাবে তাদের লক্ষ্য করে সবাই মিলে দোষারোপ করছেন, এটাতে তাদের কতটা খারাপ লাগছে, এই বিষয়গুলোকে প্রচার করতে হচ্ছে কলকাতা পুলিশকে। এটা তো এই জন্যেই যে তাদের মনোবলে বিরাট ধাক্কা লেগে গেছে। তাহলে তার সঙ্গে পুজোর ভিড় সামলানো এটা কোনো ব্যাপার হলো? কারণ মুখ্যমন্ত্রী তো কদিন আগে বলেছিলেন যে সামনে পুজো থাকায় ওই বিনীত গোয়েলকে কমিশনারের পদ থেকে সরানো যাচ্ছে না। বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে জুনিয়র ডাক্তাররা লালবাজার অভিযান করেছিলেন, তার সঙ্গে দেখা করে তার সামনে শিরদাঁড় আর মডেল রেখে এসেছিলেন। মনে আছে ঘটনাগুলো? ওই জুনিয়র ডাক্তাররা কি কাণ্ড করেছিলেন? বিনীত গোয়েল সেদিন আন্দোলনকারীদের নাকি বলেছিলেন যে নিজের কাজে তিনি খুশি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে তিনি সরে যাবেন। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে ওপরওয়ালা, তাদের ইচ্ছে কি ছিল? গত কয়েকদিনে নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন বেশ কয়েকবার বিনীত গোয়েল, নবান্নেও গেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু সামনে পুজো থাকাতেই যে তারা বিনীতকে ছাড়তে পারছেন না, তাকে বুঝিয়ে সুঝিয়ে পদত্যাগ আটকাচ্ছেন, এ কথাও তো মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন। গতকালের বৈঠকেও নাকি বিনীত গোয়েলের কমিশনের কুর্সিটা শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষা করার চেষ্টা করেছিল রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের তরফে যারা ওই বৈঠকে যোগ দিয়েছিলেন তাদের দাবি মুখ্যমন্ত্রী নাকি পুজোর কথা বলেই বিনীত গোয়েলকে ওই কমিশনারের চেয়ারে রেখে দিতে চেয়েছিলেন। আর তখনই নাকি ওই বাম আমলে ওই রিজওয়ানুরের উদাহরণকেই অস্ত্র করেন জুনিয়র ডাক্তাররা। এক্ষেত্রে তারা যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন, স্পষ্ট বলেছিলেন যে 2007-এর ষষ্ঠীর দিন প্রসূন মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবার এই কথাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জুনিয়র ডাক্তাররা যখন বুঝিয়ে ঠুঝিয়ে দেন, মনে করিয়ে দেন, তারপরেই নাকি
আলাদা করে তিনি আবার একটুখানি আলোচনা সেরে নিয়ে তারপর তাদের এই কথাটা দেন, মানে বিনীত গোয়েলকে সরানোর ব্যাপারে রাজি হন। দেখুন, বৈঠকে কোনো ক্যামেরা ছিল না, ভেতরের কথা রাজ্যও কিছু জানায়নি, জুনিয়র ডাক্তার এক পক্ষ, আপাতত তাদের কথাই যখন সামনে আসছে তখন বিশ্বাস করা না করা সেটা তো পরের কথা, কিন্তু শুনতে ক্ষতি কি? আপনাদের তরফ থেকে এই যুক্তিও দেওয়া হয় যে পুজো তো খুব তাড়াতাড়ি, এই সময় এই সর্বোচ্চ কর্তাকে সরিয়ে দেওয়া হলে কলকাতা পুলিশ কিভাবে কাজ করবে, সব কাজটা যাবে না। তখন আমাদেরই এক প্রতিনিধি জানান যে দেখুন ম্যাডাম, 2007 সালে যখন রিজায়ানুর রহমান এর একটা হত্যাকাণ্ড ঘটেছিল, আপনি ওই কলকাতার কমিশনারেট অফ পুলিশেরই একদম পদত্যাগ চেয়েছিলেন এবং আপনি জানিয়েছিলেন যে যে পুলিশ সিস্টেমে ঘটনা ঘটেছে সিবিআই তদন্ত হলেও তা সম্ভব নয়, এবং ওই সময় কমিশনারেট অফ পুলিশ পদত্যাগ করেছিলেন ঠিক ষষ্ঠীর দিনে, খুব যদি না ভুল বলি, তাহলে এখন সরাতে অসুবিধা কোথায়? এবং ওই সময় তিনি প্রসঙ্গ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এগুলো ওই চেষ্টা চলেছিল সরকারি তরফ থেকে। আমরা মুখ্যমন্ত্রীকে বলেই দিই যে সর্বোচ্চ প্রশাসনিক স্তরে তো উনি আছেন কার্য, তাহলে বলেই দাও তোমরা। হ্যাঁ, আমরা এটা বলেই দিই। এবং উনি যখন এটা চেয়েছেন যে পদত্যাগ করতে, তাহলে আর মানে যিনি নিজে পদত্যাগ করতে চাইছেন তাকে আর পদে বসিয়ে রাখার কি মানে হয়? তারপর উনি আমাদের থেকে সময় চেয়ে নেন যে উনি একটু কথা বলতে চান, এবং তখন ওনার অফিসিয়ালরা কিছুটা সভাকক্ষে কথা হচ্ছিল একটু বেরিয়ে গিয়ে ওনাদের মধ্যে আলোচনা করেন, এবং সভাকক্ষ থেকে বেরিয়ে যান তারা। কে কে বেরোন? আমি সরকারি যে অফিসিয়ালদের নাম বলেছি সকলেই কার্যত বেরিয়ে যান। মুখ্যমন্ত্রী বেরিয়ে যান এবং উনি বলেন উনি নিজেদের মধ্যে কিছুটা আলোচনা করবেন। এবং কতক্ষণ? মিনিট 5 ম্যাক্সিমাম, খুব বেশি নয়। উনি 1 মিনিট বলেছিলেন, কিন্তু আর একটু বেশি লেগেছিল সময়টা, ঘড়ি দেখিনি কারণ আমাদের ঘড়িও ফাঁকে রেখে গেছি আমরা। তারপর উনি বেরিয়ে এসে জানান যে ঠিক আছে, সেই বিনীত গোয়েলকে আমরা সরিয়ে দিচ্ছি। ডিসি নর্থকে তো উনি আগেই সরিয়ে দিবেন বলেছিলেন, এবং ডিএমই ডিএইচএস এই দুজনকে উনি সরিয়ে দেবেন বলেন, তবে হেলথ সেক্রেটারিকে উনি সরাতে চাননি। শুনলেন ধারা বিবরণীর মতো পরপর। এবার মুখ্যমন্ত্রী তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত মানে ওই ডাক্তারদের সামনে যা বলেছেন বা ওই প্রেস কনফারেন্সে বা মানে মিডিয়ার মুখোমুখি হয়ে যেটা বলেছেন, তার পুরোটার মধ্যে দিয়ে তিনি কিন্তু সারাক্ষণ এই ফিলটা দিতে চেয়েছেন যে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা না, মানে তার সাথে কথাটা তো বলে সম্মানের সঙ্গেই বিনীত গোয়েলকে অন্য একটা বড় দায়িত্বে দেওয়া হলো আর কি। আবার এটা মানে ওরে মেনে নেওয়া হলো, এটা তো পরিষ্কার, এটা আলাদা করে আর বিরাট করে বলার মানে দরকার পড়ে না যে চাপটা সেটা বড় হয়ে গেছিল বলেই এই জুনিয়র ডাক্তারদের চাপেই এইরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো, এটা আর আলাদা করে বিরাট করে বলার দরকার পড়েনি। দাবি ছিল ঠিক আছে আর কি, কিন্তু চাপটা যে কোন জায়গায় পৌঁছেছে সেটা বুঝতে পারছেন তো। এবং এই চাপটা এবারে কিন্তু কলকাতা পুলিশের এই নবনিযুক্ত কমিশনার মনোজ বর্মার ওপরেও থাকবে। এই বাহিনীকে এই মুহূর্তে এই এতগুলো চাপের মধ্যে সোজা করাটা এটা কিন্তু চারটিখানি কথা না। একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী যখন তাদের ভেতর থেকে ক্ষোভ ধিকি ধিকি বেরোতে থাকে, যখন তারা বিভিন্ন রকমভাবে নিজেদের ক্ষোভগুলো প্রকাশ্যে তুলে ধরতে থাকেন সোশ্যাল মিডিয়ায়, সেটা কোনো নির্দেশেই হোক, কোনো স্ট্র্যাটেজিতেই হোক বা যে কোনো কারণেই, আলটিমেটলি তখন তো ধরতে হয় যে কোথাও গিয়ে তাদের মনের ভেতর আঘাত লেগেছে বা কোন স্তরে লেগেছে, কতটা লেগেছে, সেটাকেই তো এখন সামলানো মনোজ ভার্মার কাজ। এবং খেয়াল করবেন তিনি কলকাতা পুলিশের কমিশনার, আপাতত এই অভিযোগগুলো কলকাতা পুলিশের বিরুদ্ধে, কিন্তু আসলে তো সামগ্রিকভাবে গোটা রাজ্যের পুলিশ বাহিনী এক জায়গায় যদি পুলিশ বাহিনী কোনো কারণে যদি মনে হয় তারা হতোদ্যম হচ্ছে কোথাও গিয়ে প্রশাসনিক কোনো সিদ্ধান্তের কারণে, তাহলে তো বাকি জায়গাতেও তার একই রকম প্রভাব পড়বে, সেটা তো কেউ চাইবেন না। ফলে মনোজ ভার্মার কাজটা কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্যের পুলিশ বাহিনীকে চাঙ্গা করে তোলা। তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্তে, মানে খেয়াল করুন কীরকম পরিস্থিতি, তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্তে ওই টালা থানার প্রাক্তন ওসি মানে তৎকালীন ওসি আর কি অভিজিৎ মণ্ডলকে সিবিআই গ্রেফতার করে বসে আছে। আজ আদালতে অভিজিতের আইনজীবী বলেছেন তার মক্কেল তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন না, সহযোগী ছিলেন, অথচ তদন্তে যুক্ত থাকা সরকারি অফিসারকে পদ্ধতি মেনে গ্রেফতার না করে তার মক্কেলকে সিবিআই গ্রেফতার করে নিয়েছে। এবার এটা তারা মানে কোথাও গিয়ে বলতে চেয়েছিলেন যে অন্য কাউকে গ্রেফতার করার কথা ছিল, এবার যারকে গ্রেফতার করার কথা ছিল তিনিও কিন্তু কলকাতা পুলিশেরই লোক। আদালতে এই টালা থানার অপসারিত ওসির আইনজীবীর এই প্রশ্ন কি আসলে
কলকাতা পুলিশের উপরতলার বিরুদ্ধে নিচুতলার যে মনোভাব সেটারই বহিঃপ্রকাশ? এই প্রশ্নটা তো উঠবে। অভিজিৎ মণ্ডল গ্রেফতার হওয়ার পর কলকাতা পুলিশের বিভিন্ন ওসি সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রোফাইল পিকচারটা কালো করেছিলেন, তারপর ওই স্তরের সমস্ত অফিসাররা কালো করে দিয়েছিলেন, ডিপিটাকে পুরো কালো, ব্ল্যাক। এরকম ডিপি আমরা সবাই কালো করতে দেখেছি ওই তিলোত্তমার মৃত্যুর ঘটনা ঘটানোর পর। মানে এটা একটা অত্যন্ত ন্যাক্কারজনক একটা ঘটনা ছিল তিলোত্তমার এই ধর্ষণ, খুন। গোটা রাজ্যের মানুষ প্রতিবাদে ফেটে পড়েছিলেন এবং এখনও প্রতিবাদ জানাচ্ছেন। তাদের মনের ভেতরে সেই ক্ষোভ বিক্ষোভগুলোই কালো রং হয়ে বেরিয়ে এসেছিল। কালো রং প্রতিবাদের রং। সেই প্রতিবাদের আঙুলটা কি পুলিশ বাহিনীর ভেতরেও কোনো এক পক্ষের দিকে উঠছে? যদি তা হয় তাহলে মনোজ বর্মার প্রথম কর্তব্য তো বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব মেটানো, পারস্পরিক বিশ্বাস, পারস্পরিক আস্থার জায়গাটাকে একদম অটুট করে দেওয়া, নতুন করে সামলে নেওয়া। পুজোয় ভিড় সামলানোর মূল দায়িত্বটাও নিচুতলার ঘাড়েই থাকবে, সেটা তো ওই নিচুতলার কাঁধেই চাপাতে হবে লালবাজারের ওপর মহলকে, তাই না? এবার এরকম সময় একসঙ্গে এতগুলো চ্যালেঞ্জ নতুন কমিশনারকে সামলাতে হবে বুঝেই কি মনোজের মতো একজন দাবাং অফিসারকে দায়িত্ব দেওয়া হলো? এইটাই সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট, জানেন তো। কারণ আপনাদের দেখাচ্ছিলাম কীভাবে কীরকম পরিস্থিতিতে, যখন পরিস্থিতিতে সব থেকে কঠিন হয়, সব থেকে বেশি চাপের পরিস্থিতি হয়, তখন মনোজ ভার্মার ওই যে দাবাং মনোভাব, ডোন্ট কেয়ার মনোভাব, নেমে যাওয়া পরিস্থিতির প্রায়োরিটিটাকে গুরুত্ব দেওয়া, এখন সামলানোটা দরকার। তারপর এখন ওই সেজে গুজে জ্যাকেট ফ্যাকেট পরে তারপর নামার সময় নেই, এই রকম মানসিকতার একজন অফিসারকে কি দরকার ছিল না এই সময়? সেনাবাহিনীতে একটা লাইন লেখা থাকে, জানেন তো, when going gets tough, tough gets going। যখন যত পরিস্থিতিটা যত শক্ত হয় তখন শক্তরাই এগোতে পারে। এবার মনোজ ভার্মার ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু বারবার দেখা গেছে। মানে বলতেই পারেন আজকে মনোজ ভার্মার নামটা যখন এই পুলিশ কমিশনার হিসেবে ঘোষণা করা হলো, আমার বলতে ইচ্ছে করছিল এভাবেও ফিরে আসা যায়। সিরিয়াসলি, বাম আমলে বাম সরকারের কাছের লোক বলে পরিচিত ছিলেন মনোজ ভার্মা, একদম ঠিক শুনছেন। বদনাম কুড়িয়েছিলেন বলতে পারেন সেটা, কারণ তারপরে তো ক্ষমতায় চলে এসেছিল তৃণমূল। এবার তৃণমূলের চোখে তো বাম ঘনিষ্ঠরা সবাই দুচ্ছাই, এবং এখনও দেখবেন এই কিছুদিন আগে অবধি বলেছেন যে এই প্রশাসনের বিভিন্ন জায়গায় ওই বাম মনোভাবাপন্নরাই নাকি যাবতীয় সমস্যা করেন। ফলে বাম ঘনিষ্ঠ হলে তাকে যে কোনোভাবেই তার পক্ষে নেক নজরে আসা সম্ভব নয়, বরঞ্চ কুনজরে দেখা হবে, সেটা তো বুঝতে পারা যাচ্ছে। সেই জন্যেই সেটার প্রতিফলন আমরা দেখেছিলাম সেই সময়। মনোজ বর্মাকে সরাসরি মানে ক্ষমতা আসার পরেই কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছিল তৃণমূল সরকার। কিন্তু তারপর থেকেই মানে এরপরের যে নামটা না, তার হয়ে যেতে পারে কামব্যাক বার্মা, জানেন তো। 15ই নভেম্বর 2011 জঙ্গলমহলে কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয় মনোজ বর্মাকে, মানে ফেরানো হয়। ফেরার সেই শুরু। এর ঠিক কয়েকদিন পর ওই 24শে নভেম্বর বুড়িশোলের জঙ্গলে কিষেনজির দেহ পাওয়া যায়, মনে আছে আপনাদের? হ্যাঁ, এটা তখন মনে হয়েছিল যে ওই বুদ্ধদেববাবুর জমানায় পশ্চিম মেদিনীপুরের এসপি হিসেবে মাও দমনের যে অভিজ্ঞতাটা ছিল মনোজ বর্মার, সেটাকেই কাজে লাগিয়েছে নতুন সরকার। সেই মনোজ বর্মা যখন আবার একটা চ্যালেঞ্জিং রোলে, তখন পুরনো অনেক কথাই মনে করিয়ে দিচ্ছেন রাজ্যের বর্তমান বিরোধী দল নেতা। পুলিশের যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, প্রাইস পোস্টিং, ও কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু হোয়াইট বয় ছিল। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে, এটা বেয়াদব, রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। এ তো গেল রাজনীতিকদের তাদের মানে বিশ্লেষণ, তাদের ধরন ধারণ বিশ্লেষণ, সেগুলো আপনার আমার বিশ্লেষণের থেকে সবসময় আলাদা থাকে। কিন্তু দেখুন, আইপিএসদের ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গেল, এবং কিভাবে
কে ফিরলেন, কে সরলেন না সরালেন, নাকি ব্যর্থতা না পুরস্কার, শাস্তি না পুরস্কার, এই ব্যাপারগুলো তো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন। এগুলো আর আলাদা করে সত্যি কথা বলতে কি বলার দরকারও নেই। কিন্তু কালকের বৈঠকে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা আর ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেসের অপসারণের সিদ্ধান্ত তো মুখ্যমন্ত্রী নিয়েছেন। ইনফ্যাক্ট এগুলো হচ্ছে পুরোই ডাক্তাররা না একটা মাঝে মধ্যে বলেন জানেন তো, যে খুব হয়তো রোগীর খুব অবস্থা খারাপ একটা ওষুধ লিখে দিলেন, দিয়ে বললেন এটা স্ট্যাট, মানে সঙ্গে সঙ্গেই আগে দিয়ে দিতে হবে, তারপর বাকিগুলো। এবার এই স্ট্যাট মানে একদম ওই জুনিয়র ডাক্তাররা যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকেছিলেন, তারাই বললেন আর কি যে তারা বাড়িতে ঢুকতেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ফার্স্টেই ঘোষণা করে দেন যে তিনি ডিসি নর্থ, ডিএমই আর ডিএইচএসকে সরানোর সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন। মানে তখনও জুনিয়র ডাক্তাররা থিতু হয়নি, তার আগেই পর 3টে উইকেট ফেলে দিয়েছেন আর কি। হ্যাঁ, এত চোখের সামনে এরকমভাবে যদি পরপর এরকম 3টে সিদ্ধান্ত শুনে ফেলেন, তারা তো নিজেদের ডিফেন্সটাই নড়বড় হয়ে যাবে, যে এরপর কোন জায়গাটা চাপ দেবেন এটাও তো ভাবতে একটু সময় লাগবে। এটা কিন্তু মানে এই যে কাউন্টার অ্যাটাকটা, এটা কিন্তু লড়াইয়ের ক্ষেত্রে এটাও তো লড়াই, একটা মনস্তাত্ত্বিক লড়াই, সেখানে একটা বড় ব্যাপার জানেন তো। মানে দেখবেন ক্যারাটিকারা বলে যখন শেখায় ঠেকায় আর কি, যে যদি কেউ আক্রমণ করতে আসে এই গলার প্রতিপক্ষের এই গলার হাড়ের ওপর আগে একটা ধাক্কা দাও, মানে তাতে সে খানিকক্ষণের জন্য শুরুতেই নিজের ব্যালেন্সটা নষ্ট করে ফেলে, একটু ভেবাচেকা খেয়ে যায়, তাতে তার পক্ষে যে অপোনেন্ট তার পক্ষে পুরো বিষয়টাকে ধরে নেওয়াটা সহজ হয়। কিন্তু জুনিয়র ডাক্তাররা তো স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধেও পদক্ষেপ চেয়েছিলেন, তার অপসারণ তো আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল। এই শুরুতেই 3টে জিনিস মেনে নিয়েছি, ব্যাস হয়ে গেল আর কি, এই রকম বলেই তাদের সেই দাবি সেটা কি ভোঁতা করে দেওয়া হলো। ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি, আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমই এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা উপযুক্ত পরোক্ষভাবে যারা জড়িত আছে তারা শাস্তি পাবে, যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না। আমাদের দিক থেকে যা যা করার ছিল আমরা চেষ্টা করেছি, বাংলার মানুষ যাতে ভুল না বোঝেন, বাংলার মানুষের দিকে তাকিয়ে, এবং এটা নিয়ে আবার যেন কেউ অপপ্রচার দয়া করে করবেন না। সবাই কি সব কিছু বুঝলেন? দেখুন, একটা জিনিস তো বুঝতে হবে, সব দাবি যদি মেনেই নেয় তাহলে সরকারটা চলবে কি করে বলুন তো। এই কয়েকদিন আগে বিনীত গোয়েলের অপসারণের দাবিটা যখন উঠেছিল তখন তো এই একই কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজ বিনীত গোয়েল অপসারিত, একই কথা তো সন্দীপ ঘোষের ক্ষেত্রেও খাটে। সন্দীপ ঘোষ আরজি করের অধ্যক্ষের পদ থেকে শুধু নয়, রাজ্য সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন তাকে বোঝানো হচ্ছে, আর তারপরেই সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ করে পাঠানো হয়েছিল, যদিও বাঁচানো যায়নি। এবং শেষ পর্যন্ত জনরোষের মুখে পড়ে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠাতে বাধ্য হয় রাজ্য সরকার, কোর্টও বলেছিল। আর সিবিআই আলটিমেটলি যখন তাকে গ্রেফতার করে তখন তো সাসপেন্ড করতে হতোই, এটাই তো সরকারি চাকরির নিয়ম। অর্থাৎ বিনীত গোয়েল আর সন্দীপ ঘোষের ক্ষেত্রে রাজ্য প্রাথমিকভাবে যা ভেবেছে, যা করতে চেয়েছে, শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি, এভাবেই ব্যাপারটা দেখা যেতে পারে। পরিস্থিতির চাপ রাজ্যকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করেছে। এবার স্বাস্থ্য সচিবের ক্ষেত্রে তাতে কিন্তু এই চাপটা ছিল, এই ছাত্ররা, জুনিয়র ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই একই দাবি তুলেছিলেন, এই ডাক্তাররা, যে স্বাস্থ্য সচিবকে সরাতে হবে। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী বলেছেন কি, যে সবাইকে যদি এই ডিপার্টমেন্ট থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয় তাহলে ডিপার্টমেন্টটা চলবে কি করে। ওই বললাম না, সব দাবি মেনে নিলে সরকার চলে কি করে।
সেই জন্যই স্বাস্থ্য সচিবকে আপাতত রেখে দিয়েছেন। কিন্তু ওই যদি আপনি মাথার মধ্যে বিনীত গোয়েল আর ওই সন্দীপ ঘোষের বিষয়টা রাখেন, তাহলে আপনাদের মাথাতেও এটা আসতে পারে না যে আলটিমেটলি স্বাস্থ্য সচিবের ক্ষেত্রেও এরকম কিছু ঘটবে না। তো দেখুন, ঘটবে কি ঘটবে না সেটা নির্ভর করছে সিবিআই তদন্ত আর সুপ্রিম কোর্টের শুনানির ওপর। মানে এ বিষয়ে আরও কিছু কথা বলতেই হবে, যে কথাগুলো অ্যাটলিস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে না বললেই নয়। দেখুন, এই আজকের এই মুহূর্তে এই তিলোত্তমার ধর্ষণ এবং হত্যা রহস্যটা যে জায়গায় দাঁড়িয়ে আছে, তার মধ্যে তো নারী শক্তির নিরাপত্তার প্রশ্নটা এবং সামগ্রিকভাবে একটা বড় দুর্নীতি, এই গোটা বিষয়গুলো জড়িত রয়েছে। এবং এটা এমন একটা বিষয় যেটা গোটা বাংলাকে, গোটা কলকাতাকে লজ্জিত করে রেখে দিয়েছে। প্রধান বিচারপতি আজ ঠিক এই কথাটাই রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বলেছেন। মুখ্যমন্ত্রীর সাথে ডাক্তারদের বৈঠকে লাইভ স্ট্রিমিংয়ে যে রাজ্য রাজি হয়নি সেটা আপনারা জানেন, ভিডিও রেকর্ডিংও হয়নি সেটাও জানেন, মিনিটস লেখা হয়েছে আর দুপক্ষ তাতে সই করেছে। ডাক্তাররা মেনে নিয়েছিলেন এটা এবং সেই শর্ত মেনেই তারা ওই বৈঠকে গেছেন। ফলে এই নিয়ে আর বিতর্কের অবকাশ নেই কোনো, এটা তো ঘটনা। কিন্তু ওই যে কি ভেতরে কি হয়েছে তারা সব বলছেন টলছেন, আমরা সেগুলো শোনাচ্ছি। এবার যদি কেউ বলেন যে না এরকম ভেতরে হয়নি, তখন তো আবার ওই একই প্রশ্নগুলো উঠবে। তো যাই হোক, সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলও কিন্তু এই লাইভ স্ট্রিমিং নিয়ে একটা আপত্তি তোলার চেষ্টা করেছিলেন। বুঝতে পারছি না গোটা বিষয়টায় লাইভ স্ট্রিমিংটা কীভাবে একটা ইস্যু হয়ে যাচ্ছে জানেন তো। রাজ্যও চাইছে না, রাজ্যের আইনজীবীও চাইছে না। অবশ্য তার ক্ষেত্রে কারণটা অন্য। তিনি বলেছেন যে লাইভ স্ট্রিমিংয়ে তার সম্মানহানি হয়েছে, তার হাসি নিয়ে সমালোচনা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, সুতরাং যেন লাইভ স্ট্রিমিং না হয়। আর সেই জায়গাতেই এই প্রধান বিচারপতির যে বক্তব্য, সেটা কিন্তু আমাদের রাজ্যের জন্য একটা বড় এটা নির্দেশিকা, অবজারভেশন, যেভাবেই দেখুন এটা কিন্তু সেই রকমই একটা। আর সুপ্রিম কোর্টের অবজারভেশন জানেন তো, প্রায় নির্দেশের সমান আর কি। প্রধান বিচারপতি বলেছেন তারা হুমকির বিষয়টা দেখে নেবেন, কিন্তু এটা মুক্ত আদালত, মানুষের স্বার্থ এতে জড়িত, এটা ওই মানুষের জানার অধিকার রয়েছে। এবং এরপর যথারীতি গোটা সওয়াল জবাবের লাইভ স্ট্রিমিং হয়েছে। দেখুন, প্রধান বিচারপতি এই অবস্থান নেওয়ার পর এই লাইভ স্ট্রিমিং বিষয়টা কিন্তু আজ যাই বলে এটা অন্য মাত্রা পেয়ে গেল। আদালতের বিচার্য বলে বৈঠকের লাইভ স্ট্রিমিং হলো না, অথচ আদালতে সওয়াল জবাবের লাইভ স্ট্রিমিং হলো। এবং এই বক্তব্য প্রধান বিচারপতি রাখলেন যে এটা মানুষের সঙ্গে সম্পর্কিত, মানুষের জানার অধিকার আছে। তাহলে কি দাঁড়ালো? এবং এবং দেখুন, এই যে লাইভ স্ট্রিমিংগুলো হয় না, সব সময় সেগুলো টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা যায় না। ও যেখানে যেখানে তারা লাইভ স্ট্রিমিং করেন শুধু সেইখান থেকেই দেখা যায়। কিন্তু এক্ষেত্রে এই লাইভ স্ট্রিমিংটা যেটা সুপ্রিম কোর্টে ওই এজলাস থেকে হচ্ছিল, সেটা টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারের অনুমতি দিয়েছিলেন প্রধান বিচারপতি। এটাই হলো প্রথম গোল, এখানে স্কোর 1-0। এর থেকে অ্যাটলিস্ট আমাদের মনে একটা ভরসা আসবে, কারণ আমরা বুঝতে পারি না যে ওই বড় বড় জায়গায় কে কি কার সম্বন্ধে কি বলে এবং তারপর কীরকম একটা অদ্ভুত জাজমেন্ট আসে, যেটা আমাদের জাস্টিস বলে মনে হয় না। সুতরাং লাইভ স্ট্রিমিং চলবে এবং আরও কিছু কিছু পাবলিক প্লেসে প্রত্যেকে আমাদের ট্যাক্সের টাকা খরচ করছে, সুতরাং আমাদের অবশ্যই অধিকার আছে জানার যে কে কোথায় কী করছে। স্বচ্ছতার জায়গায় সবাই আটকে যাচ্ছে এবং স্বচ্ছতার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যতক্ষণ না সামনে আসছে, সাধারণ মানুষ কি করে বিশ্বাস করবে সমস্ত কিছু। এবং আমি জানি যদি আমি সৎ থাকি, যদি আমি অনেস্ট থাকি, যদি আমি যা বলছি সেটা সত্যি বলছি, তাহলে আমার মনে হয় না লাইভ স্ট্রিমিংয়ে কোনো কিছুর অসুবিধা আছে। এবং যারা লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করেন, আমার মনে হয় তাদের কোথাও গিয়ে কোনো সমস্যা হয় বলেই ওনারা বিরোধিতা করেন। আবজুডিস ক্ষেত্রের আলোচনা তো আদালতে হবে, তারা কেন বলছেন তারাই জানেন। এবং আমাদের ধারণা খুব পরিষ্কার, আমাদের জুনিয়র ডাক্তাররা যেভাবে অদম্য একটা জেদ এবং প্রতিজ্ঞা নিয়ে আন্দোলন করেছেন, তাদের 5 দফা দাবি পূরণের কথা বারবার বলেছেন
এবং তাদের যে এই ধরনের একটা শরীরী ভাষা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে যদি আসে, আমার ধারণা তারা সেটাকে এড়াতে চেয়েছেন, অন্যরকম কারণ রহস্য এর মধ্যে কিছু নেই। লাইভ স্ট্রিমিং এটা দেখানো হতো তাহলে রাজ্যবাসী বুঝতে পারতো যে আমাদের মানে অবশ্যই তারা এখনও বুঝতে পারছেন যে আমাদের দাবিগুলো কতটা ন্যায়সঙ্গত, আরও ভালোভাবে তারা বুঝতে পারছেন। এবং এইভাবে যে বলা হলো যে আমরা আবদার করেছি বলে মেনে নেওয়া হয়েছে, সেটা যে আসলে হয়নি, আসলে যে আমাদের আন্দোলনের চাপে একটাভাবে নত হতে হয়েছে সেটাও। এবার আমার ধারণা সেইগুলো যাতে না দেখাতে দেওয়া হয় সেই জন্য লাইভ স্ট্রিমিংয়ের বিরোধিতা করা হয়েছিল। এবং আজকে সুপ্রিম কোর্টে যেভাবে হলো, খোলা মন যে আমাদের ছিল আসলে উল্টো দিকের ছিল না, সেটাই আসলে প্রমাণিত হলো। সুপ্রিম কোর্টেও আমাদের যে দাবিটা আমরা বারবার করে বলেছিলাম যে লাইভ স্ট্রিমিং এমন একটা জিনিস যেটা একটা ট্রান্সপারেন্ট ওয়ে, স্বচ্ছতাটা যেখানে মেনটেন হয়, তার যে একটা অসাধারণ উপায় আজকের এই টেকনোলজির যুগে, সেটা মান্যতা পেয়েছে, এটাতে আমরা খুশি। আমরা তো জানি আইনে কোথাও বাধা নেই লাইভ স্ট্রিমিংয়ের। যখনই এটা আটকাচ্ছিল তখন ওই নির্যাতিতা অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন, তিনি বলে দিয়েছিলেন কোথাও আইনে বাধা নেই লাইভ স্ট্রিমিংয়ে। মিথ্যে কথা বলা হয়েছিল এখানে যে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা আছে বা সুপ্রিম কোর্টের বার আছে বা আইনের কোনো মানে বাধা আছে যাতে লাইভ স্ট্রিমিং করা যাবে না। মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক সভাগুলো করেন সেগুলো তিনি লাইভ স্ট্রিমিং করেন এবং সেখানে তিনি তার আমলাদেরকে বকাবকি করা, তার পার্টির লোকেদের বকাবকি করা, এটাও তিনি লাইভ স্ট্রিমিং করেন। দেখুন, অতীতের ওপর ভবিষ্যৎ নির্ভর করে, কিন্তু ভবিষ্যৎ সেও কি কখনো কখনো অতীতকে প্রশ্নের মুখে ফেলে দেয়? দিল তো, দেখতে পেলেন তো, শুনতে পেলেন তো। এই মুহূর্তে ভারতের সবচেয়ে স্পর্শকাতর মামলায় লাইভ স্ট্রিমিংয়ের সিদ্ধান্ত থেকে এক চুল সরলেন না প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, এবং তার জেরে কালকের ক্লোজড চ্যাপ্টারটা আবার কিন্তু ওপেন হয়ে গেল, তাই না? কালকের বৈঠক তো মিনিটসে মিটে গেছিল, কিন্তু কালকের নজির দেখিয়ে ভবিষ্যতে সরকার ওই যে মিনিটসই রাখতে হবে শুধু ওটাই ফাইনাল, এটা তো জোর দিয়ে বলতে পারবে না। সেক্ষেত্রে নাগরিক সমাজ ফের আজকের এই সুপ্রিম কোর্টের নজিরটা টানতে পারে। মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত ইস্যু, মানুষের অধিকার আছে জানার, বলতে পারে। আরও একটা অধিকার আজকে কিন্তু পশ্চিমবঙ্গের মহিলাদের ফিরিয়ে দিলেন প্রধান বিচারপতি, রাতের অধিকার, রাতে কাজের অধিকার। দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুনের পরেই রাতারাতি রাত্রিরের সাথী প্রকল্পটা নিয়ে এসেছিল রাজ্য, আর সেই প্রকল্পের শর্তাবলীতে একটা পরামর্শ ছিল মহিলাদের রাতে যেন কাজ কম দেওয়া হয়। মানে সরকারের উদ্দেশ্য হয়তো ছিল নারী সুরক্ষাই ঠিকই, কিন্তু বলার ধরনটা বা যেভাবে সেটা তারা নিশ্চিত করতে চাইছিলেন সেই পথটা নিয়ে তো অনেকেই প্রশ্ন তুলে দিয়েছিলেন, এবং সবথেকে বড় কথা মহিলারাই প্রশ্ন তুলেছেন সবথেকে বেশি। রাতকে সুরক্ষিত করতে না পেরে মহিলাদের কি রাতে ঘরে বন্ধ রাখতে চাইছে সরকার? এই প্রশ্ন তো মহিলারা তুলেছিলেন, বলেছিলেন এটা তো মৌলবাদী দেশগুলোর মতো বন্দোবস্ত হয়ে গেল। এবং সবথেকে বড় ভয়টা কি ছিল জানেন? এর ফলে বহু বেসরকারি সংস্থা তারা মহিলা নিয়োগই হয়তো বন্ধ করে দেবে। কেন নেবে? যদি এরকম সব নিয়মকানুন থাকে হয়তো তখন মনে হবে যে নিয়ে এত সব হিসেব নিকেশ করতে হবে, তার থেকে মহিলা না নেওয়া ভালো। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারত, বিশেষ করে ওই কল সেন্টারগুলোতে। আইনি বিশেষজ্ঞরা বলেছিলেন এই পরামর্শ আদালতে চ্যালেঞ্জড হলেই খারিজ হতে বাধ্য, কারণ দুটো, এক, ভারতের যে কোনো জায়গায় যে কোনো সময় উপস্থিত হওয়াটা যে কোনো নাগরিকের মৌলিক অধিকার, কর্মক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। আর নাগরিকত্বের ক্ষেত্রে নারী পুরুষ প্রভেদ করা হয় না। আর দ্বিতীয় কারণ, কাজের জগতে লিঙ্গ বৈষম্যের অভিযোগ ওঠার যথেষ্ট কারণ ছিল এই পরামর্শে। এবার সুপ্রিম কোর্টও তো সে একই প্রশ্ন তুলে দিল, কিভাবে রাজ্য এই বিজ্ঞপ্তি জারি করতে পারে? প্রধান বিচারপতি স্বয়ং এই প্রশ্ন তুলেছেন এবং রাজ্য সরকার ওই পরামর্শের লাইন দুটো মুছে দিতে রাজি হয়েছে। কপিল সিব্বল মেনে নিয়েছেন। সুপ্রিম কোর্ট রাজ্যকে মনে করিয়ে দিয়েছে যে সেনাবাহিনী, বিমান পরিষেবায় মহিলারা কাজ করেন, ছাড় পান না। এবার এই যে পুরো বিষয়টা, এই নির্দেশের জন্য কেউ কিন্তু অপেক্ষা করেছিলেন না, বিতর্ক তার আগেই হয়ে গেছে। ফলে
সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে এটা যে বদলে ফেলা উচিত এটাও মোটামুটি সবাই বুঝতে পেরে গেছিলেন। এটা যে সুপ্রিম কোর্টে গেলে ধোপে টিকবে না এটাও নিশ্চিত ছিল, যে কোনো কোর্টে গেলেই টিকতো না। তাহলে কেন এই দুটো জিনিসের জন্য এতক্ষণ ওয়েট করলো? যেচে কেউ কি নিজেদের অস্বস্তিতে ফেলতে চাইলো? এই প্রশ্ন তো উঠবে। এবং এটাও উঠবে যে এটা তো সবাই জানতেন, তাহলে আর নতুন কি হলো? হ্যাঁ, নতুন হলো সুপ্রিম কোর্ট রাজ্যকে দুটো জিনিস স্মরণ করিয়ে দিল। এক, নিরাপত্তা দেওয়াটা রাজ্যের দায়িত্ব, আর সমানাধিকার সেটা সাংবিধানিক অধিকার। সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা রাজ্যের অধিকার। এই কথা শুনে শুনে তো কান পচে গেছে। আজ লাইভ স্ট্রিমিংয়ে সুপ্রিম কোর্ট কি শুনিয়ে দিল? আইন শৃঙ্খলা এবং রাতে মহিলাদের নিরাপত্তাটাও রাজ্যের দায়িত্ব, কর্তব্য। সেখানে কোনো অজুহাত দেওয়া চলবে না। এটাই দ্বিতীয় গোল, স্কোর 2-0। তাহলে কি বুঝলেন? আজকে প্লেয়ার চেঞ্জ হয়েছিল জানেন তো। ইন্দিরা জয় সিং আজকে নেমেছিলেন আর কি, মানে ডাক্তারদের তরফে আইনজীবী হয়ে তিনি নেমেছিলেন। আগের দিন গীতা লুথরা তিনি ঠিক ভালোভাবে তাদের বক্তব্যগুলো রিপ্রেজেন্ট করতে পারেননি, মানে সেই অর্থে খেলার পরিবেশে ভালো খেলতে পারেননি এরকমই মনে করেছিলেন জুনিয়র ডাক্তাররা, তাই তারা আইনজীবী বদল করেছিলেন। ইন্দিরা জয় সিং প্রবীণ আইনজ্ঞ, তিনি মাঠে নামতেই ম্যাচের রং বদলে গেল। 3 নম্বর গোল সেখান থেকেই তো হলো। সুপ্রিম কোর্ট কি জানিয়ে দিল? যে সিবিআইকে পর্যাপ্ত সময় দিতে হবে। এর আগে 7 দিনের মধ্যে তদন্ত শেষের দাবি রাজ্যবাসী শুনেছেন। শাসক দলের একাধিক নেতা বারবার বলেছেন বিচার চাইলে সিজিওতে যেতে হবে। এটা যে চাপ তৈরির একটা চেষ্টা তাতে তো কোনো সন্দেহ নেই, তাই না? এবার সিবিআই কেন দ্রুত তদন্ত শেষ করছে না, কেন দ্রুত বিচার শেষ হচ্ছে না, এই প্রশ্ন বারবার মানুষের মাথায় কিল মেরে ঢোকানোর একটা চেষ্টা তো করা হয়েছে। এটা তো আপনারা দেখছেন। ফিরহাদ হাকিম একবার অন ক্যামেরা বলেছিলেন যে হয় সিবিআই দ্রুত তদন্ত শেষ করুক, না হলে রাজ্য পুলিশ যে তদন্ত করেছে তার ভিত্তিতেই চার্জশিট তৈরি করে দিক, ফুল অ্যান্ড ফাইনাল। কিন্তু টাইমটা ফিক্সড, ওর মধ্যে শেষ করতে হবে। এই যে কদিন দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট কি জানালো? চার্জশিট দাখিল করতে এখনও অনেক সময় রয়েছে। আর সিবিআই খামবন্ধ স্ট্যাটাস রিপোর্টে যে তথ্য দিয়েছে তা ভয়াবহ, তা সুপ্রিম কোর্টকেও বিচলিত করেছে। এই কথাটা খেয়াল করে দেখুন। সুপ্রিম কোর্ট কখন বিচলিত হয়? যখন এমন কিছু ঘটেছে যা শুধু এই তদন্তের ক্ষেত্রে নয়, এই তদন্তের বাইরেও অনেক বৃহত্তর একটা ষড়যন্ত্র বা ঘটনার দিকে ইঙ্গিত করছে। এটা ধরে নেওয়া কি খুব অন্যায় হবে? এমন কিছু যেটা স্বাভাবিক চিন্তাভাবনার বাইরে রয়েছে, নইলে বিচারপতিরা বিচলিত হবেন কেন? দেখুন, তদন্তের ধারা যাতে এলোমেলো না হয়ে যায় তাই সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট এখনই প্রকাশ করা হচ্ছে না বলে সুপ্রিম কোর্ট তো জানিয়ে দিয়েছে। ফলে আমরা জানি না এক্স্যাক্টলি কিসের জন্য বিচলিত হয়েছেন বিচারপতিরা, কিন্তু তারা যখন বিচলিত হয়েছেন, আবার বলছি, তার মানে এমন কিছু আছে যে জিনিসটা খুব খুব চিন্তার বিষয়, সামাজিকভাবেই হয়তো চিন্তার বিষয়। এমনকি তিলোত্তমার বাবা মা তারাও বন্ধখামে যে চিঠি সুপ্রিম কোর্টকে দিয়েছেন সেটাও গোপন রাখা হবে বলে জানিয়েছেন, মানে তদন্তের স্বার্থেই গোপন রাখা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তদন্তের স্বার্থেই সেটা খতিয়ে দেখা উচিত, এটা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তারা বলেছেন। ওর মধ্যেও নাকি অনেক পয়েন্ট আছে। এবার এক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট পর্যবেক্ষণটা যেটা প্রধান বিচারপতি দিয়েছেন সেটা শুনছিলাম, জানেন তো। সিবিআই যে কথাটা বারবার বলছিল সেই জায়গাটা যে তাদের কোথাও গিয়ে বিশ্বাসযোগ্য মনে হয়েছে সেটা কিন্তু তাদের পর্যবেক্ষণে পরিষ্কার। সিবিআই বলেছিল যে তারা যখন 5 দিন দেরিতে এই তদন্তের ভার হাতে পেয়েছে ততক্ষণে বহু তথ্য প্রমাণ ইধার উধার হয়ে গেছে, এমনকি অকুস্থলের পরিবর্তন হয়েছে। বিচারপতিও তো সে কথাই বলেছেন। সিবিআই ইতিমধ্যেই 5 দিনের দেরির কারণে প্রতিবন্ধী হয়ে রয়েছে। তার মানে কি? রাজ্য পুলিশের ওই 5 দিনের তদন্তকে আমলই দিচ্ছে না সুপ্রিম কোর্ট। এটাই তো তাহলে দাঁড়ায়। নাহলে তো ওই তদন্তের ওপর ভিত্তি করেই এগিয়ে যেতে পারতো। বলতে পারতো সুপ্রিম কোর্ট
রাজ্য যে তদন্তটা করেছিল, এই কলকাতা পুলিশ যে তদন্তটা করেছিল, সেটাই এই মামলার ভিত্তিটা তৈরি করে দিল। বলেনি তো? দেখুন, টালা থানার ওসির গ্রেফতারির পর প্রমাণ লোপাটের সন্দেহটা তো ইতিমধ্যেই জোরালো হয়ে গেছে। শিয়ালদা আদালতে আজ টালা থানার প্রাক্তন ওসি আর সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করেছেন সিবিআইয়ের আইনজীবী। সিবিআই আরও কিছু সন্দেহজনক মোবাইল নম্বর পেয়েছে বলে আদালতে জানিয়েছেন আইনজীবী। আর শুধু তাই নয়, তিলোত্তমার খুন এবং ধর্ষণ প্রবৃত্তির বশে না হয়ে ষড়যন্ত্রের কারণেও হতে পারে, এটাও বলেছেন শিয়ালদা কোর্টে সিবিআইয়ের আইনজীবী। তার মানে বিষয়টা কতটা গুরুতর বুঝতে পারছেন? দেখুন, বারবার একটা প্রশ্ন উঠছিল যে ওখানে একজন না একাধিকজন। কলকাতা পুলিশের প্রাথমিকভাবে তারা কিন্তু যাবতীয় দায় সঞ্জয় রায়ের ওপরেই চাপিয়েছিল, কিন্তু তারপর গণধর্ষণের ব্যাপারে বিনীত গোয়েল বলেছিলেন যে তারা বলছেন না যে শুধু একাই ছিল, কিন্তু তারা খতিয়ে দেখবেন। এবার বলছেন যে তারা আর খতিয়ে দেখার সময়টা পাননি, কারণ তার আগে সিবিআইয়ের হাতে তদন্ত চলে গেছিল। কিন্তু চারপাশ থেকে শোনা যাচ্ছিল ওখানেই শেষ, ওখানেই শুরু, সঞ্জয়ই শেষ, আর কিচ্ছু নেই। কিন্তু এবার কোথাও গিয়ে সেই ব্যাপারটা কিন্তু উড়িয়ে দিল না সিবিআই, ষড়যন্ত্র। এবং তার সঙ্গে সঙ্গে তারা বলেছেন আপাতত যাবতীয় কিছু এই সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ থাকলেও গণধর্ষণ হয়েছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। তার মানে তারা এখনও এই ব্যাপারটা নিশ্চিত হতে চাইছেন তদন্ত করে, ফলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেখুন, প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি গ্রেফতার, তারপরে আমরা কি দেখেছি? তার বাড়িতে কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা চলে গেছেন, অর্থাৎ জয়েন্ট কমিশনার লেভেলের লোকজন, তিনজন পদস্থ কর্তা, 3 জন আইপিএস গিয়ে কি বলেছেন? পাশে আছেন। কার পাশে আছেন? এমন একজন যিনি নির্দোষ কিনা সেটা প্রমাণ সাপেক্ষ। সিবিআই তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছে, ফলে তিনি আপাতত অভিযুক্ত। তাহলে আইনের পরিভাষায় একজন অভিযুক্তের পাশে গিয়ে দাঁড়ালো কলকাতা পুলিশ। তাহলে কলকাতা পুলিশ ঠিক কার পাশে আছে? তিলোত্তমার পাশে নাকি তাদের এক সহকর্মীর পাশে? দেখুন, কলকাতা পুলিশ একজন নির্যাতিতার পাশে থাকবে, এটা আমরা এক্সপেক্ট করি। কলকাতা পুলিশ একজন নির্দোষের পাশে থাকবে, এটাও আমরা এক্সপেক্ট করি। তার জন্য তো পরিস্থিতি আলাদা থাকে, তার জন্য পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। এটা তাহলে কোন পরিস্থিতি? কলকাতা পুলিশের এই ভূমিকা, কলকাতা পুলিশের এই বক্তব্য, এটা কি কোথাও গিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি করছে না? প্রশ্ন তো উঠবেই। দেখুন, যদি এই পুরনো প্রশ্নটাকে আবার তুলে আনি, যদি সঞ্জয় রায় অপরাধী হয়, একজন সিভিক ভলেন্টিয়ার মাত্র, তাকে আড়াল করতে প্রমাণ লোপাটের চেষ্টা হবে কেন? এতটা গুরুত্বপূর্ণ শেষ। এবং অপরাধীর তালিকার থেকে সঞ্জয় রায়ের নামটা বাদ যায়নি, কিন্তু শেষ পর্যন্ত থেকেও যেতে পারে, কিন্তু সে কি একাই থাকবে? এবার তার সঙ্গে সঙ্গে যেটা ওই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে, বিচলিত হচ্ছেন তারা এখন অবধি ওই রিপোর্টটা দেখে, যেটা খামবন্ধভাবে দিয়েছে সিবিআই। তাহলে সেই বিচলিত হওয়ার মতো ক্ষেত্রের মধ্যে অনেক কিছু ঢুকে যাবে না তো? তদন্তের আওতায় থাকা কাউকেই কি এত তাড়াতাড়ি ক্লিন চিট দেওয়া সম্ভব? সিবিআইয়ের এই রিপোর্ট সম্পর্কে ওই সুপ্রিম কোর্টের বিচারপতিদের ওই অবজারভেশন, বিচলিত হওয়াটাই 3 নম্বর গোল। তদন্ত প্রক্রিয়া যেটা অগ্রগতি হয়েছে তাতে এমন অনেকগুলো দিক নিশ্চয়ই সামনে এসছে যেটা কোর্টের জন্য বললো ইজ ভেরি শকিং অ্যান্ড ডিস্টার্বিং। সো দেয়ার আর নিউ এলিমেন্টস, মেবি মাল্টি লেয়ার্স, দ্যাট ইজ ওয়াই দ্য কোর্ট হ্যাজ সেড দ্যাট ইট ইজ মাল্টি লেয়ার। অনেকগুলো লেয়ার্স রয়েছে, তার অনেকগুলো দিক রয়েছে, হয়তো অনেক লোকের যোগসাজশ থাকতে পারে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকেও ঠিক গোপন খামে একটি চিঠি দেওয়া হয়, তাদের যে কনসার্নগুলো ছিল সেই কনসার্নগুলোর দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে, এবং সুপ্রিম কোর্ট বলেছেন সেই বিষয়টি যাতে নজরে আনেন সিবিআই। সুপ্রিম কোর্টের ওপরে আমাদের 100% ভরসা বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে
বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবে, কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়। সিবিআই আজকের পর্যন্ত সিবিআইয়ের কাজের অগ্রগতি থেকে কিছুটা আশার আলো সঞ্চার হচ্ছে, সেদিনও বলেছি, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করেছে যারা, তাদের কি হবে? দেখুন, কলকাতা পুলিশ এই যে একজন নির্দোষ যদি প্রমাণিত হওয়ার পর ওই টালা থানার ওসির পাশে দাঁড়ায়, আমরা সমর্থন করব ডেফিনেটলি, সেটাই তো হওয়া উচিত। কিন্তু ততক্ষণ পর্যন্ত তাদের ওপর যাতে মানুষের ভরসাটা ঠিকঠাক থাকে, তার জন্য তাদেরকে একটুখানি একটু ট্যাকটিক্যালি ঠিকঠাক থাকা উচিত ছিল না। মানে এগুলো জাস্ট প্রশ্ন আর কি, কারণ এই তাদের ভূমিকাগুলো অনেকেরই মনে হচ্ছে খানিকটা আত্মঘাতী গোলের মতো, কিন্তু এটাকে আমরা আত্মঘাতী গোল বলে ধরছি না। আত্মঘাতী গোল সেটা সুপ্রিম কোর্টে হয়েছে। কপিল সিব্বাল স্বীকার করে নিয়েছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ কার্য করার ক্ষেত্রে রাজ্য এখনও 14 দিন পিছিয়ে রয়েছে। তার মানে আরজিকর এবং অন্যান্য হাসপাতালগুলোতে নিরাপত্তা এবং অন্যান্য পরিকাঠামোগত যে পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই ব্যাপারে এখনও কাজকর্ম পুরো হয়নি। নিরাপত্তার আশ্বস্ত করার জন্য তখন কিন্তু বিভিন্ন জায়গায় সুপ্রিম কোর্ট কিছু নির্দিষ্ট কিছু পর্যবেক্ষণ রেখেছিল, বক্তব্য রেখেছিল। সেই ব্যবস্থাটা বা নিরাপত্তার ব্যবস্থাটা সম্পূর্ণ করার পর, নিশ্চিত করার পরও যদি ডাক্তারবাবুরা কাজে যোগ না দেন, তাহলে রাজ্য ব্যবস্থা নিতে পারে, এটাও বলেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু কপিল সিব্বাল কি বলেছিলেন, আজকে কি বলেছেন? কাজ শেষ হতে এখনও 14 দিন লাগবে। মানে ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত আশ্বাসটা এখনও তো সেই অর্থে অধরা। সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে যে পুরনো নির্দেশের কোনো পরিবর্তন করা হচ্ছে না, অর্থাৎ ডাক্তারদের আস্থা অর্জন করার কাজে এখনও ফাঁক রয়ে গেছে। তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে, তাদের আস্থা অর্জন করে, তারপর তাদের কাজে যোগ দেওয়ানোর রাস্তাটা পরিষ্কার করার কাজটা সেটা রাজ্যকেই করতে হবে। ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানিয়েছেন যে কাজে ফেরার সিদ্ধান্তটা ডাক্তাররা নিজেদের মধ্যে জীবী করে নেবেন, তার জন্য 2-1 দিন সময়ও লাগতে পারে। রাজ্যও প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো আন্দোলনকারী জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, আজকেও, সেদিনও বলেছিল, আজকেও বলেছে। এবার দেখুন, কোথাও যদি ফাঁসিয়ে দেওয়া হয়, যদি টার্গেট করে ফেল করিয়ে দেওয়া হয়, যদি রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয়, তাহলে কি হবে? এ ব্যাপারেও তো নিরাপত্তা চাই। এই আশ্বাসটা কে চেয়েছেন জানেন? ওই ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং। আর সেখানেও আদালত কিন্তু বলেছে এই নিরাপত্তার জায়গাগুলো নিশ্চিত করতে হবে। অর্থাৎ এখনই চিকিৎসকরা যদি কোনোভাবে কাজে যোগ না দেন, তাহলেও তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে রাজ্য নিজেই নিজেদের হাত পা বেঁধে রেখে দিয়েছে। কারণ যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে কাজটা তাদের করার কথা ছিল, ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করা, সেটা এখনও করে উঠতে পারেনি। ফলে আপাতত সেই জায়গায় তারা নিজেরাই কিন্তু আত্মঘাতী গোল করে বসে আছে। সুতরাং বুঝলেন কেন বললাম আজকের সুপ্রিম কোর্টের শুনানিতে অনেকেই হয়তো বিরাট চাঞ্চল্যকর কিছু হবে টবে ভেবেছিলেন, হয়তো তাদের খানিকটা মনে হচ্ছে যে না, সেরম কিছু তো হলো না। কিন্তু অ্যাকচুয়ালি ওই আইনি সওয়াল জবাবের মধ্যে 4-0 গোলে রাজ্য কিন্তু আজকে পেছালো। কো পাওয়ার্ড বাই আনমোল। যখন খেলা জমবে, আনমোল মারি প্লাসই জিতবে।